আচ্ছা, আপনারা গুগল ক্লাসরুমে ভিজিট করছেন? গুগল ক্লাসরুম? জি স্যার। তো গুগল ক্লাসরুমে আপনারা গেলে দেখবেন যে এরকম একটা পেজ দেখবেন। তো ওখানে যে আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন হচ্ছে এখানে অ্যাটেন্ডেন্সের একটা ইয়ে আছে, এই ফর্মটা পূরণ করবেন, ঠিক আছে? আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস, এখানে সিলেবাস দেওয়া আছে। তারপরে ফার্স্ট চ্যাপ্টার বা সিলেবাসের যে সেগমেন্ট 1, ওই সেগমেন্ট 1 এর রিকোয়ার্ড মেটেরিয়ালস এখানে দেওয়া আছে। আপনারা এই যে মেটেরিয়ালস গুলি ফলো করবেন। যে কোনো বই আপনারা হেল্প নিতে পারেন, যেহেতু এটা একটা এলিমেন্টারি কোর্স। আপনারা যারা হায়ার সেকেন্ডারিতে যারা ইকোনমিক্স পড়েছেন বা যাদের বাসায় হায়ার সেকেন্ডারির ইকোনমিক্স বই আছে, ওইসব বইয়েও কিন্তু এই টপিকগুলি যেগুলি আমরা আলোচনা করব সেগুলি আছে। তো আপনারা ওখান থেকে হেল্প নিতে পারেন, বা সিলেবাসের যে রেফারেন্স বইয়ের কথা আছে ওখানে আপনারা ওই বইগুলিতে ওইগুলি পাবেন। এছাড়াও আপনার গুগল সার্চ ইঞ্জিন তো আছেই আমাদের কাছে। এই সার্চ ইঞ্জিন থেকেও আপনারা সার্চ করে বিভিন্ন মেটেরিয়ালস পেতে পারেন। তো আমাদের আমরা গত ক্লাসে ডেফিনেশন নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? জি স্যার। তো আজকে আমরা ওই চ্যাপ্টারটাই আবার ওপেন করি। এটা অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা লাস্ট ক্লাসে যে ডেফিনেশনটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে স্যামুয়েলসনের যে ডেফিনেশন, সেটা হচ্ছে ইকোনমিক্স ইজ এ স্টাডি অফ হাউ ম্যান অ্যান্ড সোসাইটি চুজ উইথ অর উইদাউট দ্য ইউজ অফ মানি to employ scarce productive resources which could have alternative uses, to produce various commodities over time and distribute them for consumption now and the future among various people and groups of society. আমরা একটা গল্প বলেছিলাম, মনে আছে? আপনাকে কিছু টাকা দেওয়া হলো, আপনাকে বলা হলো যে আপনি এই টাকা দিয়ে আপনার নিডগুলি ফুলফিল করেন। মনে আছে আপনাদের? জি স্যার। আচ্ছা, তাহলে এটা এই জন্য জিজ্ঞেস করলাম যে আমি আপনাদের সাথে ওই গল্পটা শেয়ার করেছিলাম কিনা সেটা শিওর হওয়ার জন্য। তো আমরা যেহেতু দেখলাম যে আমাদের কাছে যে রিসোর্স থাকে, পার্সন হিসেবে তো আপনি টাকাকে আপনার রিসোর্স বলেন, কিন্তু একটা সোসাইটির রিসোর্স বলতে কোনগুলিকে বোঝায়? একটা সোসাইটির রিসোর্স হচ্ছে, সোসাইটি বলতে ধরেন যদি আমরা কান্ট্রির কথা ধরি, তাহলে এই কান্ট্রির রিসোর্স আছে যে এগ্রিকালচারের রিসোর্স আছে, তারপরে আপনার মাইন আছে, বিভিন্ন খনিজ সম্পদ, তারপরে আপনার জনশক্তি, স্কিল্ড ম্যান পাওয়ার। তো এই সবগুলি কিন্তু লিমিটেড। তো এই লিমিটেড রিসোর্স গুলি দিয়ে আমাদের আনলিমিটেড যে অভাব আছে সে অভাবগুলি আমাদের পূরণ করতে হয়। তো এই অভাবগুলি যদি আমাদের পূরণ করতে হয় তাহলে আমাদের সিলেকশনের প্রবলেম আসে। তার মানে হচ্ছে প্রায়োরিটি লিস্ট তৈরি করার একটা প্রবলেম আসে, যে আমাদের প্রবলেম কোনটা এক নম্বরে আছে, তারপরে কোনটা, তারপরে কোনটা। তো সেখানে আমরা দেখেছি যে একজন ব্যক্তি যেমন তার কাছে যে সম্পদ থাকে সেই সম্পদ দিয়ে সে কোন অভাবটা পূরণ করবে, এটা পার্সন টু পার্সন ভেরি করে।
তেমনি ভাবে সোসাইটি টু সোসাইটিও তাদের কোন প্রয়োজনটা তারা প্রায়োরিটি বেসিসে সমাধান করবে এবং তারপরে কোন প্রবলেমটা তারা অ্যাড্রেস করবে, এগুলিও সোসাইটি টু সোসাইটি ভেরি করে। তো আমরা এই যে চয়েসের প্রবলেম এবং তোমার নিড আইডেন্টিফিকেশনের প্রবলেম, তারপরে যেহেতু নিড আইডেন্টিফিকেশন করার পরে এই নিডকে ফুলফিল করার জন্য আমাকে প্রোডাক্ট প্রডিউস করতে হবে, সেটা একটা প্রবলেম, তারপরে ডিস্ট্রিবিউশনের প্রবলেম, এই সবগুলি বিষয় কিন্তু ইকোনমিক্সের একটা সাবজেক্ট ম্যাটার হিসাবে আমাদের আলোচনা করতে হবে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে পরের স্লাইডে আমরা চলে আসছি, কনসার্নস অফ মডার্ন ইকোনমিক্স। তো প্রথম কনসার্ন, যেটা আমরা অলরেডি আমাদের ডেফিনেশনে কিছুটা আলোচনা করে ফেলেছি, যে সোসাইটিস রিসোর্স গুলিকে কিভাবে অল্টারনেটিভলি ইউজ করা যায়। তার মানে ওই যে বললাম চয়েসের প্রবলেম, যে সোসাইটির যে রিসোর্স আছে সেই রিসোর্স গুলিকে আপনি কোন কাজে ব্যবহার করবেন। তো আপনার কাছে যদি গ্যাস থাকে, গ্যাস দিয়ে কি আপনি সার উৎপাদন করবেন, নাকি বাসায় বাসায় গ্যাস সাপ্লাই করবেন ইন্ডিভিজুয়াল ইউজের জন্য, নাকি ইন্ডাস্ট্রিতে আপনি কি করবেন, এই গ্যাস দিয়ে কিন্তু সার প্রস্তুত করা হয়, সারের কাঁচামাল হিসেবে আপনি ইউজ করবেন। অথবা গ্যাস দিয়ে ধরেন আপনি বোমা যদি বানানোর কোনো উপায় থাকে তাহলে বোমাও বানানো যায় গ্যাস দিয়ে, তো সেক্ষেত্রে আপনি বোমা বানাবেন কিনা। তাহলে এটা একটা অল্টারনেটিভ ইউজেবল রিসোর্স গুলির মধ্যে আপনি চয়েস যেটা করবেন সেটা একটা প্রবলেম, মানে অ্যালোকেশন অফ সোসাইটিজ রিসোর্স। সেকেন্ড যেটা মডার্ন ইকোনমিক্স এর কনসার্ন, সেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি অ্যান্ড ইনএফিসিয়েন্সিজ অফ ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেম এফিসিয়েন্সি কিভাবে অ্যাচিভ করা যায়, সেটা মডার্ন ইকোনমিক্স এর একটা সাবজেক্ট ম্যাটার। কারণ এফিসিয়েন্সি ছাড়া আপনি কি করতে পারবেন না, আপনি সকল অভাবগুলি সঠিকভাবে পূর্ণ করতে পারবেন না। এফিসিয়েন্সি না থাকলে আপনার ওয়াস্টেজ হবে, আপনার রিসোর্স নষ্ট হবে, এবং ওই রিসোর্স আপনার জনকল্যাণে ইউজ করা যাবে না। এরপরে যেটা আমাদের কনসার্ন, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ সোসাইটিজ আউটপুট অ্যামং ইন্ডিভিজুয়ালস এন্ড গ্রুপস। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের প্রবলেম। আপনি ধরেন যেসব জিনিস আপনার প্রয়োজন, একটা বাংলাদেশে ধরেন খাদ্যের প্রয়োজন, তো প্রচুর খাদ্য উৎপাদন করা হলো, সবাই তো আর খাদ্য উৎপাদন করবে না, কিছু লোক ফার্মার যারা আছে বা বিভিন্ন রিজিয়নে যারা আছে তারা খাদ্য উৎপাদন করবে। যেখানে ধরেন উর্বর ভূমি নাই সেখানে তো খাদ্য উৎপাদন করা যায় না। তো সেখানে জনবসতি থাকলেও ওই যে জনবসতি যারা খাদ্য উৎপাদন করতে পারছে না তাদের কাছে তো খাদ্যটা পৌঁছাইতে হবে। তো এই পৌঁছানোর সমস্যা, এটা ইকোনমিক্স এর একটা সাবজেক্ট আপনার কনসার্ন, এবং কিভাবে এফিশিয়েন্টলি ডিস্ট্রিবিউট করা যায় সেটা নিয়ে ইকোনমিক্স আলোচনা করে। এরপর হচ্ছে ওয়ে ইন হুইচ প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন চেঞ্জ ওভার টাইম। আমরা বলেছিলাম যে আপনি যদি ধান উৎপাদন করেন, সব ধান যদি আপনি সব এই বছরই খেয়ে ফেলেন, তাহলে নেক্সট ইয়ারের জন্য আপনি কোনো যদি ধান সংরক্ষণ না করেন, তাহলে পরবর্তী বছরে বীজ হিসাবে আপনি কোনো ধান আর পাবেন না, সেক্ষেত্রে আপনার প্রোডাকশন আর দিতে পারবেন না। তাহলে সোসাইটির যেসব সম্পদ উৎপাদন হবে, এই সম্পদগুলি সব যদি আমরা কি করে ফেলি, কনজামশন করে ফেলি, তাহলে তো হবে না। এর মধ্যে থেকে কিছু সম্পদ আমাদের রেখে দিতে হবে ভবিষ্যতে, যাতে এগুলি রিপ্রোডাকশনের কাজে ইউজ করা যায়, কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কিছু রেখে যেতে হবে। তাহলে এই জিনিসটা এখানে বলা হয়েছে ওভার টাইম। টাইম যত যাবে আপনার জনসংখ্যা বাড়তে থাকবে, প্রবলেমও বাড়তে থাকবে। সো বর্তমানে যে সম্পদ আছে সেখান থেকে আমাদের কিছু সম্পদ ওভার দ্য টাইম ফিউচারের জন্য রেখে দিতে হবে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে মডার্ন ইকোনমিক্স এর কনসার্ন। সিগনিফিকেন্স অফ ইকোনমিক্স, এটা আমরা বলতে পারি যে ইকোনমিক্স এর উপকারিতা বা বেনিফিট, বা কারা ইকোনমিক্স কাদের স্টাডি করা প্রয়োজন সেই বিষয়টা। তো প্রথমে আসেন কনজিউমার। কনজিউমারদের তো অবশ্যই ইকোনমিক্স জানতে হবে। কনজিউমার কারা? আপনি কনজিউমার, আমি কনজিউমার, একটা প্রতিষ্ঠান কনজিউমার, সবাই কনজিউমার, ইভেন প্রাণীরাও কনজিউমার। তবে ইকোনমিক্সে কনজিউমার বলতে বোঝায় যারা তাদের প্রয়োজনে বাজার থেকে যারা প্রোডাক্ট কিনে সেটা ভোগ করার জন্য বা কনজামশন করার জন্য, তারাই কনজিউমার।
তাহলে কনজিউমাররা যদি ইকোনমিক্স জানে তাহলে কি হবে? তাহলে ওই কনজিউমার কি করবে? ওই কনজিউমার কম খরচে বেশি বেনিফিট পাবে। আর যদি আপনার ইকোনমিক্স এর নলেজ না থাকে তাহলে আপনি কি করবেন? আপনি ঠকবেন পদে পদে, বেশি দামে কিনবেন। যে প্রোডাক্টের দাম ধরেন কম টাকায় পাওয়া যায় সেটা আপনি বেশি দামে কিনলেন। আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্টটা নাও কিনতে পারেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্টটা আপনি সিলেকশনের সমস্যা হতে পারে। কিন্তু আপনি যদি ইকোনমিক কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেন তাহলে আপনি কি করবেন? যা খরচ করবেন ওইটা থেকে ম্যাক্সিমাম বেনিফিটটা পেতে পারেন। প্রোডিউসারদের ইকোনমিক্স জানতে হবে, কারণ প্রোডিউসারের সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট বলতে পারি আমরা সেটা হচ্ছে কম খরচে কিভাবে বেশি উৎপাদন করা যায়। এটাকে ইকোনমিক্স এর ভাষায় বলা হয় ইকোনমি অফ স্কেল। তো ইকোনমি অফ স্কেল যদি অ্যাচিভ করতে হয়, এটা সবাই পারে না। এটা যদি পারতে হয় এর কিছু টেকনিক্যাল নলেজ আপনার থাকতে হবে। এই টেকনিক্যাল নলেজগুলি ইকোনমিক্সে আলোচনা করা হয়। সো আপনি যদি প্রোডিউসার হন, আপনাকে ইকোনমিক্স জানতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্স সেটা এনশিওর করতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটর কারা? যারা কোনো সংস্থা চালায় বা কোনো অর্গানাইজেশন চালায়, অথবা যারা দেশ চালায়, কান্ট্রি, গভর্নমেন্ট, তারা একটা অ্যাডমিনিস্ট্রেশন। একটা দেশের সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে তারা। তো তাদেরকে ইকোনমিক প্ল্যানিং করতে হয়। প্রতি বছর আমাদের অর্থমন্ত্রী কি করেন? আমাদের বাজেট পেশ করেন। সো এই বাজেট পেশ করার জন্য তাকে যেই টিম এই বাজেট তৈরি করবে সেই টিমের মধ্যে অবশ্যই ভালো ইকোনমিস্ট থাকতে হবে। তারপর হচ্ছে প্ল্যানার। আপনি যদি প্ল্যানিং করেন আপনার ভবিষ্যতের জন্য, ইভেন এই বছরের জন্য, বা এই যে আপনি কম্পিউটার সায়েন্স পড়ছেন, এই কম্পিউটার সায়েন্স অধ্যয়ন কিভাবে করবেন, কিভাবে রিসোর্স কি করবেন, ইউটিলাইজেশন করবেন। তো এইভাবে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং করতে চান তাহলে আপনাকে কিছুটা ইকোনমিক নলেজ থাকতে হবে। তো এই ইকোনমির নলেজ থেকেই আপনি ভালো প্ল্যানার হতে পারবেন। একাডেমিশিয়ান এই যে আমার মতো একাডেমিশিয়ান যারা, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মানুষকে অ্যাডভাইস করা। ঠিক আছে? নট অনলি স্টুডেন্ট, সোসাইটির জন্য বিভিন্ন সমস্যা আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। এখন তো ধরেন অনেকে ফেসবুকে অ্যাডভাইস দেয় বা অন্যান্য মাধ্যমে অ্যাডভাইস দেয়, বা অনেকে যারা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড বা গভর্নমেন্টের সাথে যাদের লিঙ্ক আছে তারা সরাসরি ওখানে অ্যাডভাইস দিয়ে থাকে। তো অ্যাডভাইস যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস দিতে চান তাহলে আপনার তো নলেজ থাকতে হবে। নলেজ ছাড়া তো অ্যাডভাইস আপনি করতে পারবেন না। তাহলে এভাবে দেখা যাচ্ছে ইকোনমিক্সের অনেক সিগনিফিকেন্স আমাদের মধ্যে আছে। এরপরে হচ্ছে ইকোনমিক্সের এই যে সাবজেক্ট ম্যাটার গুলি, পুরো ইকোনমিক্স এর আলোচনাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। সো মাইক্রো এবং ম্যাক্রো এই দুইটার ডিফারেন্স কেন এইভাবে আলোচনা করা হয়? ধরেন আমি যদি আপনাকে কোশ্চেন করি যে আপনারা যারা এখান থেকে পাশ করে বেরোচ্ছেন সবাই কি সাথে সাথে চাকরি পাচ্ছে? উত্তর দেন। না স্যার। না স্যার। কেউ পায় কেউ পায় না। হ্যাঁ, ফাইন, কেউ পায় কেউ পায় না। আচ্ছা, এখন যদি আমি কোশ্চেন করি যে কেন পায় না? উত্তর দেন দুই একজন করে, এক একজন দেখে এক একজন এক একটা পয়েন্ট বলেন। স্কিল ভালো থাকে না। স্কিলের সমস্যা। তারপর আচ্ছা, তো আপনারা চিন্তা করলে অনেকেই অনেক কিছু বলতে পারবেন। তার মধ্যে একটা কারণ আপনি আইডেন্টিফাই করেছেন যে চাকরি করবে তার স্কিলের সমস্যা আছে। তো কথাটা ঠিক, কিন্তু আমি যদি আরেকটা কারণ বলি যে মার্কেটে চাকরি নেই, তাহলে এটা কি ভুল হবে? না। এটাও ভুল হবে। তাহলে এখানে দেখেন এই যে প্রথম যে কারণটা আপনি বললেন যে স্কিলের সমস্যা, এটার জন্য দায়ী কে?
স্টুডেন্ট। স্টুডেন্ট। আর পরে আমি যে কারণটা বললাম যে মার্কেটে চাকরি নাই, এটার জন্য দায়ী কে? কেউ দায়ী হয় না। এডুকেশন সিস্টেম ইকোনমিক্যাল জনসংখ্যা বেশি হয়ে যাওয়ার জন্য দায়ী। মানুষ বেশি হয়ে গেছে কারণে। এটার জন্য দায়ী আপনি যদি কোনো পার্সনকে আইডেন্টিফাই করতে বলি, আপনি যেটা উত্তর দিলেন জনসংখ্যা বেশি হয়েছে, এটা হয়েছে, এগুলি তো থাকবেই, কিন্তু কেউ তো একজন রেসপন্সিবল অথরিটি আছে যে এগুলি দেখভাল করা। কিভাবে জনসংখ্যা, হ্যাঁ, গভর্নমেন্ট, ইয়েস ইয়েস। তাহলে এটার জন্য আমরা দায়ী করতে পারি গভর্নমেন্টকে। তাহলে প্রথম কারণ যেটা আপনি বললেন যে স্কিলের সমস্যার জন্য আমরা দায়ী করতে পারি ইন্ডিভিজুয়াল পার্সনকে, আর অন্যদিকে যে মার্কেটে চাকরি নাই সেটার জন্য আমরা দায়ী করতে পারি গভর্নমেন্টকে। তো গভর্নমেন্টকে দায়ী করা, কিন্তু প্রবলেম কিন্তু একটাই, চাকরি পাচ্ছে না, তাই তো? তাহলে দেখা যাচ্ছে এই যে সেকেন্ড সমস্যাটা, যে গভর্নমেন্টের সমস্যা, এই সমস্যাটা যদি আপনি সমাধান করতে চান বা গভর্নমেন্ট যদি যা যা করা উচিত সেগুলি যদি অ্যাড্রেস করতে চান, তাহলে আপনি যেভাবে প্ল্যানিং করবেন আর ইন্ডিভিজুয়াল পার্সন যে স্কিলনেস এর সমস্যা ছিল সেই স্কিলনেস কে বাড়ানোর জন্য যে প্ল্যানিং করবে, দুইটা প্ল্যানিং কি এক হবে? ডিফারেন্ট। তাহলে হ্যাঁ, একটা প্রবলেমের দুইটা দিক আছে ইকোনমিক্সে। একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, যেটার জন্য ব্যক্তি দায়ী বলা যায় বা প্রতিষ্ঠান দায়ী, বা সিঙ্গেল এন্টিটি নিয়ে আলোচনা করবে, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর যখন ইকোনমিক্সের যে শাখায় অ্যাগ্রিগেট নিয়ে আলোচনা করবে, তার মানে যেখানে সকলে একত্রে একটা অ্যাগ্রিগেশন হবে, সেটার নেচার কিন্তু ভিন্ন। তাহলে অ্যাগ্রিগেশনের যে নেচার, সেটার নেচার ভিন্ন, সেটাকে অ্যাড্রেস করতে হয় ভিন্নভাবে, সেটার জন্য সেটার প্রবলেমগুলি সলভ করার জন্য যে সূত্র বা ফর্মুলা সেগুলিও ভিন্ন। অন্যদিকে ইন্ডিভিজুয়াল পার্সন বা প্রতিষ্ঠানের যেসব সমস্যা, সেই সমস্যাগুলি যদি সমাধান করতে হয়, সেখানে প্ল্যানিং ভিন্ন হবে, সূত্র ভিন্ন হবে, তারপরে এটার সলিউশনও ভিন্ন হবে। সো আপনি একই সূত্র দিয়ে দুই জায়গায় কিন্তু সমাধান করতে পারবেন না। তো বিষয়টা সহজে বোঝার জন্য আমি এইভাবে আপনাদেরকে বুঝালাম যে মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে ডিফারেন্সটা কি। প্রকৃত ডিফারেন্স বা ইকোনমিক যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স গুলি কিন্তু এখানে আছে আমার এই যে শীটে দেখবেন, এই যে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স। আমি এখানে ধরেন 3-4টা ডিফারেন্স এখানে দিয়েছি, আপনি এগুলি পড়বেন। কিন্তু এর বাইরেও আরো অনেক ডিফারেন্স আছে। ইকোনমিক্স আগেই বলেছি, ইকোনমিক্স একটা খুবই ভাস্ট সাবজেক্ট, এর অনেক ব্রাঞ্চ, এবং এটার উপর তো এর এক একটা অনেক ছোট ছোট ব্রাঞ্চের উপর পিএইচডি দেওয়া হয়। সো আপনি এই বিশাল ইকোনমিক্স আপনি পরে শেষ করতে পারবেন না, সো আপনাকে একটু স্টাডি করতে হবে। তো আমার একটু ব্যস্ততা থাকার কারণে আজকে আমি এখানে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। Okay, sir. Okay, sir. তো ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Sir, assalamu alaikum. ওকে, আল্লাহ হাফেজ।